অবস্থা সবার? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আমাদের আরও একটা নতুন লাইভ ক্লাসে। এই সপ্তাহে আমার পঞ্চম ক্লাস, মানে তোমাদের টানা 6 দিন ক্লাস, 6 দিন ক্লাসের মধ্যে 5 দিনই ইংলিশ ক্লাস। বিষয়টা এরকম হয়েছে যে আমি ইংরেজি ক্লাস দিয়েছিলাম মেবি 3 দিন কি 4 দিন, পরে তোমাদের ইমরান ভাইয়া যুক্তিবিদ্যার টিচার, ও হয়ে গেছে অসুস্থ, পরে ওর ক্লাসগুলো আমি নিচ্ছি। সামনের সপ্তাহে ইনশাল্লাহ তখন আমাকে এতবার দেখতে পারবে না, সামনের সপ্তাহে মাত্র 2 দিন দেখতে পারবে। আর সামনের সপ্তাহে 4 দিন 5 দিন ক্লাস হবে। আগামী সপ্তাহে 24 তারিখে ক্লাস বন্ধ থাকবে, কারণ 24 তারিখে তোমাদের FRB 4.0 গ্র্যান্ড লঞ্চ হবে, যে কারণে ওই দিন ক্লাস বন্ধ থাকবে। তো ওই দিন তো একটা বন্ধ থাকতেছে, তারপরে যে 5 দিন ক্লাস হবে 22 থেকে 27 তারিখ, এর মধ্যে আমার 2 দিন মাত্র ক্লাস পাবে। কারণ আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস সংখ্যা সমান, বাংলা 12টা, ইংলিশ 12টা, ICT 12টা। তো দেখা যাচ্ছে যে এই জন্যে আমার যেহেতু অলরেডি এই সাথে 5টা ক্লাস হয়ে যাচ্ছে, এর পরের সপ্তাহগুলোতে হচ্ছে 2টা 3টা করে পাবে, 2 3 2 এভাবে পাবে। তারপরে 4 সপ্তাহের রুটিনে টোটাল 12টা ক্লাস হবে। তো এই সপ্তাহে অর্ধেক মনে করা হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। তো সবাই দ্রুত একটু লাইভে যুক্ত হয়ে যাও। আজকে তোমাদের সাথে আর্টিকেল নিয়ে আলোচনা করব। তোমাদের যেই সমাজবিজ্ঞান ক্লাস, সেই সমাজবিজ্ঞান ক্লাসটা ওই 4-5 মিনিট আগেই শেষ হলো, এই জন্য আমরা 5 মিনিট পরে লাইভে আসলাম। আর আমি ঘুমায়ও ছিলাম, কারণ হচ্ছে যে তোমাদের এই যে FRB ব্যাচ, এটা নিয়ে গত 5-6 মাস থেকে প্ল্যান করতেছি, তারপরও প্ল্যানিংই শেষ হয় না যে কি করব না করব। পরে কালকে রাতে আমি তোমাদের তৌফিক ভাই, পাবেল ভাইয়া সারা রাত বসে চিন্তা করে করে আরেকটা জিনিস বের করছি, যে তোমাদের আগামী 24 তারিখে যে আমাদের গ্র্যান্ড লঞ্চ হবে সেটা কিভাবে হবে, এরপরে আমাদের যে ওরিয়েন্টেশন হবে এই ব্যাচের সেইটা কিভাবে হবে। এই দুটাই সারপ্রাইজ তোমাদের জন্য। 24 তারিখে, কালকে তো প্রি বুকিং শুরু হবে তোমাদের, কালকে প্রি বুকিং শুরু হবে 24 ঘন্টার জন্য, একদিন। আর প্রথমে 1000 জন করতে পারবে প্রি বুকিং। আচ্ছা, সবাই তাড়াতাড়ি যুক্ত হয়। আমি আজকে দেখলাম যে ক্লাসে ভিউ কিছুটা কম, এরকম কেন? মানে কালকে আমি পেইড ব্যাচের কথা বলছি, তাই আজকে ভিউ কমে গেছে নাকি কারণ অন্য কিছু? কারণ সমাজবিজ্ঞান ক্লাসে, এর আগের ক্লাসে মেবি ভিউ দেখছিলাম 400+, আজকে দেখলাম 250 কি 300 মনে হয়। আচ্ছা, অলরেডি প্রায় 531 জন স্টুডেন্ট লাইভে উপস্থিত হয়েছে। 570। অন্যান্য দিন কিন্তু 1-2 মিনিটের মধ্যে 1000 স্টুডেন্ট চলে আসে ইংলিশ ক্লাসে। নাকি আজকে আর্টিকেল পড়াচ্ছি তাই? আর্টিকেল অনেক সহজ মনে হয়? আর্টিকেল জিনিসটা এরকম যে আর্টিকেল আমি যদি একটা সেন্টেন্স বলি, তো তুমি আগে পড়ে ওই লাইনের সাথে পড়ে তারপরে দেখবে যে এখানে এ শুনতে ভালো লাগে, নাকি এন দিলে ভালো লাগে, নাকি দি দিলে ভালো লাগে। রুলস দিয়ে তো কিছু করতে পারো না, কারণ রুলস তোমরা পড়ো এতগুলো রুলস যেগুলো মনে রাখাও সম্ভব না। একটা একটা করে যখন পড়ো তখন ইজি লাগে, কিন্তু একসাথে যখন অনেকগুলো প্র্যাকটিস করো তখন অনেক কঠিন লাগে। তো আমরা ওইভাবে পড়বো না, আমরা রুলস সহজে পড়বো যাতে করে আমরা অ্যান্সার করতে পারি। আর বিশেষ করে আমরা আর্টিকেল কোথায় কোথায় বসবে না, এখানে আমরা একটাই রুলস শিখবো। কয়টা? একটা। তুমি যদি গ্রামার বই পড়ো, যে কোনো গ্রামার বই যে কোনো ভাইয়ের কাছে পড়ো, কোথায় কোথায় আর্টিকেল বসবে না বা ওমিশন অফ আর্টিকেল, এই জায়গাতে দেখবে তোমার 10 থেকে 12টা দেখতে পারবে আর কি তোমার রুলস কম করে হইল। সেখানে আমরা মাত্র একটা রুলস পড়বো, একটা রুলসেই যে কোথায় কোথায় আর্টিকেল বসে না এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ।
আচ্ছা চলো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে আর্টিকেল। আর্টিকেল কাকে বলে? আর্টিকেল হচ্ছে এ এন দিকে আর্টিকেল বলে, তাই না? এ এন দিকে আর্টিকেল বলে, এটা সিম্পল একটা জিনিস সবাই জানে যে এই যে এ এন দি, এই যে তিনটা শব্দ, এগুলো কি শুধুই আর্টিকেল? এগুলো কি আর অন্য কোনো কিছু হিসাবে ব্যবহার হতে পারে না? পারে। যেমন ধরো আমি যদি তোমাদেরকে সহজ ভাষায় বলি, ধরো আমি বললাম আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। এই বাক্যের মধ্যে দেখো এই পেনটা হচ্ছে নাউন, এই বাক্যের মধ্যে এই পেনটা হচ্ছে নাউন। এখন আমরা জানি, আমরা বেসিক ইংলিশের যেই সেকেন্ড ক্লাস সেটাতে পড়ছিলাম এবং ফার্স্ট ক্লাসও পড়ছিলাম যে নাউন সম্পর্কে যদি তথ্য দেয় তাহলে কি হয় বলো তো? তাহলে অ্যাডজেক্টিভ। তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা প্রথম কথা হচ্ছে আর্টিকেল, দ্বিতীয় কথা হচ্ছে নাউন সম্পর্কে তথ্য দিছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার মনে করো পূর্বে বসে, তাই না? পূর্বে বসে প্রি বসে তথ্য দিচ্ছে, তার মানে মডিফাই করছে, তো আমরা এটা বলতে পারি এটা হচ্ছে প্রি মডিফায়ার। আবার এখানে পূর্বে বসে এটা কি করছে? পেনের সংখ্যা বলছে, যে একটা কলম সংখ্যা বললে সেটা হচ্ছে ডিটারমিনার। সেটা কি? সেটা হচ্ছে ডিটারমিনার। তার মানে দেখো জিনিসটা সিম্পল, তুমি কিন্তু মুখস্থ চালাই দিতে পারো। তোমরা যেটা করো আর্টিকেলের ক্ষেত্রে যতই রুলস পড়াই, ঘুরে ফিরে গিয়ে দেখা যাচ্ছে যে সেন্টেন্সটা পড়ার পরে যদি মনে হয় এ দিয়ে ভালো লাগতেছে, মানে ধরো যে এখানে গ্যাপ, আই হ্যাভ ড্যাশ পেন, এখন বলছে আই হ্যাভ অ্যান পেন, না হয় না, আই হ্যাভ দি পেন, না এটা ভালো লাগে না, আই হ্যাভ এ পেন, হ্যাঁ এটা ঠিক আছে, এ দিয়ে ভালো লাগে, তার মানে এখানে এ হবে। এগুলো আমরা করে আসি, আমরা তো ইন্টারমিডিয়েট পার করে আসি, আজকে তো নতুন না। তো দেখা যাচ্ছে আমরা আগে এভাবেই অ্যান্সার করছি, কারণ রুলস যখন প্র্যাকটিস করতাম বা 1-2 দিন পড়তাম সহজ সহজ রুলস, কিন্তু যখন আমরা প্যাসেজে ব্যবহার করতে যাইতাম তখন আগামাথা খুঁজে পাইতাম না, তখন যেটা পড়তে ভালো লাগে সেটাই অ্যান্সার করতাম। তো ওইভাবে হবে না, এখন তোমাকে করতে হবে কি, জিনিসগুলো বুঝে বুঝে তোমাকে পড়তে হবে। আমাদের অফিসে ফ্ল্যাশ আছে না, যে এখন যেমন দোকানদার তেমন কাস্টমার। আচ্ছা তাহলে দেখতেছো এখানে এ হচ্ছে একটা সিম্পল একটা লেটার মনে করো। তো এটা তোমরা এতদিন জানতো যে এ মানে আর্টিকেল, যে এখানে দেখো এই জিনিসটা কত কিছু হইতে পারে। গ্রামার বিশাল একটা বিষয়, তুমি যত জানবে, যত গভীরে যাবে, তত কিছু শিখতে পারবে। তো আমাদের জিনিসটা এখন ইন্টারমিডিয়েটে আসো, ম্যাচিউর্ড হইছো, এখন মুখস্থ চালাইলে হবে না যে এখান দিকে আর্টিকেল বলে, এখান দিকে আর্টিকেল বলে। তোমাকে জিনিসগুলো সুন্দরভাবে সূক্ষ্মভাবে সঠিক জিনিস জানতে হবে, ভুলভাল জিনিস শিখলে হবে না, আর আইডিয়ার উপর চালাইলে হবে না। না আমার একটাই হবে, কনকের। কেউ আবার নজর দিও না, আমি তো বললাম না সকাল 8টায় ঘুমাইছি, আবার 10:30 11টার দিকে উঠে গেছি। তোমাদের ফোন কল, বাকি কাজ, 3-4 ঘন্টা লাগছে শুধু তোমাদের রুটিন বানাইতে, সামনের সপ্তাহের রুটিন বানাইতে। কারণ হচ্ছে আমাদের যেই আমাদের টিচাররা সবাই মনে করো যে স্টুডেন্ট। আমাদের টিচাররা কিন্তু কেউ তোমার মনে করো যে শুধু যে এই তোমাদেরকে পড়ায় এমনটা না, তারাও কিন্তু নিজেরাও কিন্তু স্টুডেন্ট। আমি তোমাদের এই রুটিন বানানো সব থেকে ঝামেলার কাজ, কারণ তোমাদের বেসিক টু অ্যাডভান্স আমাদের যে পেইড ব্যাচ, ওই পেইড ব্যাচের মনে করো যে ক্লাস থাকে প্রত্যেকদিন 5টা করে, বিকেল 3টা থেকে সেম টাইমে আর কি, সেম টাইম সেই টাইপের ক্লাস। এদিকে তোমাদের মিশন টেস্ট এ প্লাসেও ধরো যে 5টা ক্লাস থাকে। তো এতগুলো ক্লাসের রুটিন বানানো, এতগুলো টিচারের এতগুলো শর্ত দিয়ে প্রচুর খাটনি কাজ, 3-4 ঘন্টা আমার শুধু রুটিন বানাইতে রাখছে আজকে। তারপরে বিকেলে আবার ক্লাস ছিল 3টায়, বেসিক টু অ্যাডভান্স ইংরেজি ক্লাস, ওই ক্লাস নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে গেছি কখন আমি নিজেও জানি না। দেখো তাহলে আমরা প্রথম কথা বলতে পারি যে এ এন্ড ডি কে আর্টিকেল বলে। কি বলে? এ এন্ড ডি কে আর্টিকেল বলে। এই যে এ এন্ড ডি, এগুলো শুধুমাত্র আর্টিকেল হিসাবে না, এগুলো অ্যাডজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে, ডিটারমিনার হিসাবে ব্যবহৃত হতে পারে, প্রি মডিফায়ার হিসাবে ব্যবহৃত হতে পারে, যেটা তোমাদের একটু আগেই দেখাইলাম এক্সাম্পল দিয়ে আর কি।
এই কিন্তু আমাদের কেউ যদি প্রশ্ন করে আর্টিকেল কাকে বলে, আমরা বলবো এ এন ডি কে আর্টিকেল বলে। আর্টিকেল এ এন ডি আর্টিকেল ছাড়াও অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, প্রি মডিফায়ার এগুলো হিসাবে ব্যবহৃত হতে পারে। আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট আর একটা হচ্ছে ডিফিনিট। আর্টিকেল কত প্রকার বলো তো? দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট আর একটা ডিফিনিট। এগুলো পরীক্ষাতে আসবে না, পরীক্ষাতে আর্টিকেল কত প্রকার কী কী এগুলো পরীক্ষাতে আসবে না, কিন্তু জানার জন্য আমাদেরকে কি শিখতে হবে এগুলা। তাহলে দেখো আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট আর একটা হচ্ছে ডিফিনিট। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, যখন অনির্দিষ্ট করে কোনো কিছু বুঝাবে। যেমন আমরা বলতে পারি এ আর এন, এ আর এন এই দুইটা হচ্ছে কি ইনডিফিনিট, এ আর এন এই দুইটা হচ্ছে ইনডিফিনিট, এটার বাংলা হচ্ছে এক। আর দি হচ্ছে ডেফিনিট, দি হচ্ছে কি ডেফিনিট আর্টিকেল, যেটা বাংলা হচ্ছে টিটা খানা খানি রা গুলো। আবার অনেক সময় আছে না দাদার দি দিদির দা, এরকম মানে আমরা ভেজা লাগে না যে অনেকে বলে যে দা বলবো নাকি দি বলবো, একটা ঝামেলা লাগে না? সেক্ষেত্রে গ্রামারের রুলস হচ্ছে এরকম যে ভাওয়েল দ্বারা যদি কোনো ওয়ার্ড শুরু হয় তার আগে যদি টি এইচ ই থাকে তাহলে আমরা দি উচ্চারণ করব। যেমন আমরা যদি বলি অ্যাপল, এখন এর আগে কোনো কারণবশত যদি টি এইচ ই হয় তাহলে আমরা কি উচ্চারণ করব? দি অ্যাপল, দা নয় কিন্তু দি অ্যাপল। আর যদি কনসোনেন্ট থাকে, যে কোনো কনসোনেন্ট, ধরো পেন, আমি বলতেছি এইটা, তাহলে কি হবে? দা না দি, তাহলে দা পেন। তো এখানে হচ্ছে দি অ্যাপল আর এখানে হচ্ছে দা পেন। কিন্তু আমাদের এখন বয়স হয়ে গেছে, আমরা বুড়ে খাটাস হয়ে গেছি, আমাদের এত বয়স নাই। 18-19 বছর বয়সে আসে কি এভাবে পড়ার টাইম আছে যে দি না দা? এখন মনে করো যে ঢালা চালা যায়, সামনে মুখে যা আসে তাই চালাই দিই আমরা, তাই না? তোমাদের সব থেকে বড় ধোঁকা কি জানো? এই যে পরীক্ষা চলতেছে তাই ক্লাস করতে পারতেছি না। দুই চারজনকে ইনবক্সে দিছি পুরা উত্তম মধ্যম, তারপর থেকে ক্লাস করে রেগুলার। দাদা দাদা পরীক্ষা চলতেছে, প্রি টেস্ট পরীক্ষা বা যে কোনো পরীক্ষায়, যে বলতেছো ভাইয়া আমি তো পরীক্ষার কারণে ক্লাস করতে পারতেছি না, আমাকে প্লিজ গ্রুপ থেকে রিমুভ করেন না, আমি পরীক্ষা শেষ হলে ক্লাস করব ভাইয়া। এরকম আছে না অনেকে? আরে তোর যে পরীক্ষার জন্য কি তুই 24 ঘন্টা পড়িস? ওই ধরো তোমার কালকে পরীক্ষা, কাল তো শুক্রবার, ধরো তোমার শুক্রবার শনিবার তার পরীক্ষা হবে না, তাই না? রবিবার পরীক্ষা। এখন রবিবার পরীক্ষার জন্য তুমি কি আজকে রাত 12টা-1টা পর্যন্ত যতক্ষণ না ঘুমাবে পড়বে? কালকে সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত পরীক্ষার জন্য পড়বে? শনিবারে পড়বে? পড়ো তো পরীক্ষার আগের রাতে 1 থেকে 2 ঘন্টা। আর এই পরীক্ষার অজুহাত দিয়ে কত কি যে করো তোমরা আল্লাহ জানে। পড়ালেখা যখন করবে পড়ালেখা করার মতো করো, এটা আমার আব্বা বলতো সবসময়, যে আজকালকার যুগে ওই মাঝামাঝি কোনো কিছু করে লাভ নাই। যে মাঝামাঝি কোনো কিছু বলতে কি, পড়তেছি 3.4 পয়েন্ট, এই 3.4 পয়েন্টে ইউনিভার্সিটি চান্স পাওয়া তো দূরের কথা, ইউনিভার্সিটি আবেদন যোগ্যতাই হয় না। এখন ন্যাশনালে পড়তে গেলেও ইন্টারমিডিয়েটের পরে পরীক্ষা দিয়ে চান্স নিতে হয়, পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা লাগে। তো এই মাঝামাঝি কোনো কিছু করে লাভ নেই। ব্যবসা করতেছো, একটা দোকান দিছো, মাঝে মাঝে দোকান খোলো, তাহলে এই মাঝে মাঝে দোকান খুললে কাস্টমার সব হারায় যাবে, ওই দোকানে লাভ লস কিছুই হবে না, দোকান 2 দিন পরে একেবারে চটিপটি সবগুলো হয়ে যাবে। তো মাঝামাঝি কোনো কিছু করো না, ঠিক আছে? তুমি পরীক্ষার জন্য পড়তেছো, ওই পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকো। এই গ্রুপে এসে উকি মারার দরকার নাই, এই গ্রুপে থাকারও দরকার নাই। এই গ্রুপে ক্লাস করতেছো, ক্লাস তোমার পরীক্ষা চলতেছে, পরীক্ষার জন্য 6 ঘন্টা পড়ো, ক্লাস করো 6 ঘন্টা, ক্লাস রেকর্ডেড ক্লাস হইলেও করো। কিন্তু ওই পরীক্ষার অজুহাত দিয়ে সব জায়গায় সময় নষ্ট করো না। ভালো হও, ভালো সাইজো না, এটা আমাদের টিচার বলে। কথাটার অর্থ বোঝো? ভালো হও, ভালো সাজার দরকার নাই। ছেলেপেলে আছে ভালো হয় না, ভালো না, কিন্তু ভালো সাজার চেষ্টা করে সব সময়। দেখবে তোমার বন্ধু বান্ধবের মধ্যে এরকম, টাকা ধার চাইবে, যে বন্ধু 100 টাকা ধার দে, তখন কি বলবে? ইস বন্ধু আর একটু আগে যদি বলতে, আমার কাছে ছিল, একটু আগে এই কাজে ব্যয় হয়ে গেল। তারা বলবে তুই আমাকে আগে বলবি না, আমার খুব খারাপ অবস্থা, তুই যে আগে থেকে বলতি আমি তোর জন্য টাকাটা রাখতাম, কিন্তু আসলে আমার কাছে নাই রে। আরেকজনের কাছে যাবে, বলবে যে আসলে দেওয়ার ইচ্ছা প্রচুর বুঝলি, কিন্তু আসলে আমার কাছে টাকা নাই, এমন টাকা আছে, এই যে দেখ এই যে টাকাটা আছে, কিন্তু এটা আবার অমুক কাজে লাগবে, দেখ সরি রে দিতে পারবো না। তো এরকম ভালো হও, ভালো সাজো না, দেওয়ার ইচ্ছা থাকলে দিলে, দেওয়ার ইচ্ছা নেই দিলে না টাকা, এত কাহিনী করে লাভ আছে। তো ভালো হও। এক্সাম চলতেছে, এক্সামের পড়া 24 ঘন্টা পড়ো না কেউই। তাহলে আবার বলি, শুরু থেকে এ পর্যন্ত আমরা শিখার জন্য যেগুলো শিখলাম সেগুলো বলি,
যে আর্টিকেল হচ্ছে এ অ্যান্ড ডি, এ অ্যান্ড ডিকে আর্টিকেল বলে। এ অ্যান্ড ডি শুধুমাত্র আর্টিকেল না, এ অ্যান্ড ডি আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, প্রি মডিফায়ার এগুলো হিসেবে ব্যবহার করতে পারি। আর্টিকেল হচ্ছে দুই প্রকার, ইনডিফিনিট, ডিফিনিট। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, যেটা হচ্ছে এ আর এন, এগুলোর বাংলা হচ্ছে এক। আর ডিফিনিট আর্টিকেল হচ্ছে দি, যার বাংলা হচ্ছে টিটা, খানাখানি, রাগুলাগুলো এগুলা। আর এরপরে হচ্ছে আর্টিকেল আমরা দি বা দা কখন বলবো, ভাওয়েলের আগে দি উচ্চারণ করবো, কনসোনেন্টের আগে দা উচ্চারণ করব। এই হচ্ছে আর্টিকেল নিয়ে বেসিক ধারণা। আরও একটা জিনিস আছে যে আর্টিকেলগুলো আসছে কোথা থেকে, অরিজিন অফ আর্টিকেল, এই যে আর্টিকেলগুলো এগুলো কোন জায়গা থেকে আসে। সো এই যে দেখো এ আর এন আর্টিকেল, এটা আসে ওয়ান থেকে, এক থেকে। আর এই যে দি আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল দি, এটা আসে আমাদের যে ডেমনস্ট্রেটিভগুলো আছে না, দিস দ্যাট দিস দোজ, এগুলো থেকে আসে দি আর্টিকেল। তাহলে আর্টিকেল সম্পর্কে প্রাথমিক ধারণা আমরা সব পাইলাম, আর্টিকেল কি, কাকে বলে, কত প্রকার, কোত্থেকে আসছে, বাংলা কি, কোনটা কি, সব এ টু জেড জানলাম। এবার আমরা পরীক্ষার জন্য যা যা দরকার, অর্থাৎ প্যাসেজ অ্যান্সার করার জন্য আমাদের যা যা দরকার সেটা। সেই ক্ষেত্রে এ আর এন এর ব্যবহারের জন্য আমরা 4টা রুলস শিখবো। কয়টা? 4টা। তোমরা জাস্ট 4টা রুলস শিখলে এ আর এন এর ব্যবহার শেষ। 4টা রুলস শিখলেই এ আর এন এর ব্যবহার শেষ। রেডি সবাই খাতা কলম নিয়ে? যদি বা এটা পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো, যদি পিডিএফ দেওয়ার কথা হয়েছে। আর তোমাদের পরীক্ষা আগামী শনিবার থেকে হবে ইনশাল্লাহ। তোমাদের পরীক্ষা আগামী শনিবার থেকে হবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে তোমাদের হচ্ছে যে এক সপ্তাহ পর পর পরীক্ষা, মানে গত শনিবারে যে ক্লাসগুলো হয়েছে তার উপরে এই শনিবারে পরীক্ষা, গত রবিবারে যে ক্লাসগুলো হয়েছে ওটার উপরে এই রবিবারে পরীক্ষা, এরকম যে ক্লাসগুলো হচ্ছে তার এক সপ্তাহ পর পর রবিবার। আর এক্ষেত্রে পরীক্ষা বাংলা আর ইংলিশে কিন্তু পরীক্ষা হবে না, কারণ বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ নাই, ইংলিশেও এমসিকিউ নাই, তো এই দুটো আবার পরীক্ষা হবে না, বাকিগুলো পরীক্ষা হবে। দেখো তাহলে এ আর এন এর ব্যবহারের ক্ষেত্রে প্রথম কথা মনে রাখবে, যখন কনসোনেন্ট দ্বারা কোনো কিছু শুরু হবে তখন তার আগে এ দিব। কনসোনেন্ট কোনগুলা? ভাওয়েল, যে এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই 5টা বাদে যে 21টা বর্ণ আছে, ইংরেজি 26টা লেটার এ থেকে জেড পর্যন্ত, এর মধ্যে এ ই আই ও ইউ হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েল বাদে বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। এতটুকু তো জানো, না জানলে তো আজকে শিখে গেলে, তাই না? তো এই যে কনসোনেন্টগুলো থাকবে, এই কনসোনেন্ট দ্বারা যদি কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে আমরা তার আগে এ দিব। যেমন ডাস্টার, ডাস্টার ডি কনসোনেন্ট, তাহলে কি বলবো? এ ডাস্টার। ল্যাপটপ, এল হচ্ছে কনসোনেন্ট, তাহলে কি বলবো? এ ল্যাপটপ। স্টিক, তাহলে কি বলবো? এ স্টিক। তাহলে মনে রাখবে যে কনসোনেন্টগুলো আছে, যে 21টা লেটার আছে ইংরেজিতে, এ ই আই ও ইউ, এই 5টা বাদে বাকি যেগুলো আছে এগুলো দ্বারা যদি কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে তার আগে আমরা এ দিব। আর আমরা এন কখন দিব? যদি ভাওয়েল দ্বারা কোনো ওয়ার্ড শুরু হয়। ভাওয়েল কোনটা? এই 5টা, এ ই আই ও ইউ, এগুলো দ্বারা যদি কোনো ইংরেজি ওয়ার্ড শুরু হয় তাহলে তার আগে আমরা এন দিব। যেমন মনে করো অ্যাপল, তাহলে কি হচ্ছে? এ হচ্ছে ভাওয়েল, তাহলে আমরা কি বলবো? অ্যান অ্যাপল। অরেঞ্জ, ও হচ্ছে ভাওয়েল, তাহলে কি বলবো? অ্যান অরেঞ্জ। এলিফেন্ট, ই হচ্ছে ভাওয়েল, তাহলে কি বলবো? অ্যান এলিফেন্ট। তাহলে সিম্পল হিসাব, কনসোনেন্ট থাকলে তার আগে এ, ভাওয়েল থাকলে তার আগে অ্যান। এখন তার কথা হইতে পারে যে ভাই তাহলে দি কোথায় দিব? এনে তো 26টা লেটার হয়ে গেল, যে কনসোনেন্টের আগে এ, ভাওয়েলের আগে এন, তাহলে দি কোথায় দিব? দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট। নির্দিষ্ট বোঝানোর ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব, বুঝতে পারছো? এবার এ আর এন, তাহলে 4টা জিনিস কি? এই 4টা রুলস হচ্ছে ব্যতিক্রম, এক্সেপশনাল। এমন 2টা জায়গা আছে যে 2টা জায়গায় এন হওয়ার কথা কিন্তু এ হবে, আবার এমন 2টা জায়গা আছে যে 2টা জায়গায় এন হওয়ার কথা এ হবে, বা এ হওয়ার কথা এন হবে, বুঝতে পারছো? তো 2 2 টোটাল হচ্ছে 4টা। এই 4টা এক্সেপশনাল রুল যদি শিখো তাহলে আর্টিকেলে এ আর এন এর ব্যবহার শেষ, আর কোশ্চিন কালেও এখান থেকে কোনো ভুল হবে না। মানে এ আর এন এর ব্যবহার শেখার জন্য এই 4টা রুলস জানলেই এনাফ, এনাফ ইজ এনাফ। শাকিব খান আর অপু বিশ্বাসের একটা ডায়লগ আছে না, অপু, ওই যে কি জানি ওইটার নাম, মুভিটার নাম হচ্ছে অপু বিশ্বাস আছে, শাকিব খান আছে, ওই যে ঢাকার লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে শাকিব খান। এগুলো মুভি আগে আমরা দেখতাম, তোমরা তো দেখোনি, আমরা দেখতাম মান্না বাচ্চা থাকতে তখন মুভি, আমরা তখন ছোট, মুভি দেখতাম সিনেমা হলে গিয়ে। পিতা মাতার আমানত, শাকিব খানের মুভি দেখতাম। বলবো কথা বাসর ঘরে, যদি বউ সাজো গো, এই মুভিগুলো তখন আমরা দেখতাম হলে গিয়ে। হ্যাঁ, যে ক্লাসগুলো হয়েছে ওগুলোরই তো পরীক্ষার কথা বলতেছি, 1 সপ্তাহ পরে। তো অপু বিশ্বাস এরকম মনে করো যে শাকিব খানকে অপমান করে, হাউ ডিয়ার ইউ, ইউ খ্যাত ম্যাথ বলে, তারপরে শাকিব খান বলে
এনাফ ইজ এনাফ, ইউ থিঙ্ক ইউ আর দ্য অনলি গার্ল হু ইজ এডুকেটেড হিয়ার। তারপরে মনে করে দেখি বলে অবিশ্বাসের সাথে এরকম কেন জানি হয়। মারুফের সাথে একটা সিনেমা আছে যে মারুফ হচ্ছে চালায়, সিএনজি চালায়, আর পিছনে অপবিশ্বাস বান্ধবীরা বসে থাকে, তখন ইংলিশে কথা বলে, তখন ওর বান্ধবীরা বলে আরে তুই এগুলো কার সামনে কি বলতেছিস, ও তো একটা সিএনজি চালক, ও কি ইংরেজি বোঝে নাকি। পরে হাসে, তারপরে মারুফ সিএনজি থামাই দিয়ে তারপরে গেট আউট, তারপরে মনে করে ইংরেজিতে 2-4টা ডায়লগ মারে। এরে বাবা, আমরা তো ছোটবেলায় এগুলোই দেখতাম, দেখে বলছিলাম এই রে ভাই কি ইংরেজি রে ভাই, কি ইংরেজি পারে। তো দেখো তাহলে এই 4টা যদি শিখো, মানে ব্যতিক্রম 4টা নিয়ম, তাহলে এ আর এন এর জন্য এনাফ, এনাফ ইজ এনাফ, আর কিচ্ছু লাগবে না। বুঝতে পারছো? তাহলে আবার বলতেছি ভালো করে দেখো, যদি কনসোনেন্ট থাকে তার আগে এ, ভাওয়েল থাকলে তার আগে এন, শুধু 4টা ব্যতিক্রম নিয়ম শিখতে হবে। 4টা ব্যতিক্রম নিয়মের জন্য প্রথম 4টা ব্যতিক্রম নিয়মের জন্য এক্সেপশনাল রুল নাম্বার 1, সেটা হচ্ছে 1-এর আগে এ হবে। 1-এর আগে কি হবে? 1-এর আগে এ হবে। দেখো সাধারণত এরকম 1 শব্দটা কি, সাধারণত এরকম যে 1, তাহলে এখানে ও হচ্ছে ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে কি হওয়ার কথা? এন হওয়ার কথা। কিন্তু ব্যতিক্রম নিয়ম হচ্ছে যে 1-এর আগে যদি কখনো 1 দেখো তার আগে এন দিবে না, কি দিবে? এ দিবে। মনে থাকবে আমাদের যে মাথার যে মেমোরি আছে না, যে ব্রেন, এটা 1 সেকেন্ডে 1024টা আইডিয়া তৈরি করতে পারে। কয়টা? 1024টা আইডিয়া তৈরি করতে পারে। মাশাআল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো একবার করে। দেখো তুমি চিন্তা করতে না, 1 সেকেন্ডে 1024টা আইডিয়া তৈরি করতে পারে। আর তুই গাধা সারা জীবনে একটা আইডিয়া তৈরি করতে পারিস না। কেন? কারণ তোর ব্রেন আর তোর কাছে নাই। তোর ব্রেন আছে হিরো আলম জেলে গেল, তোর ব্রেন আছে লাইলা মামুনের মারামারি হইল, তোর ব্রেন আছে সাকিব খানের কি হইল, তোর ব্রেন আছে যে কোন টিকটকারের স্বামী মারা গেল, তোর ব্রেন আছে আজকে ডক্টর ইউনুস কি বলল। মানে পড়ালেখা বাদে এমন একটা সিঙ্গেল সেক্টর নাই যেই সেক্টরে তোর পদচারণা নাই, যেই সেক্টর সম্পর্কে তোর কোনো ধারণা নাই। রাজনৈতিক সেক্টর, বিনোদন সেক্টর, তারপরে আন্তর্জাতিক সেক্টর, সব সেক্টর সম্পর্কে আল্লাহ ভরপুর জ্ঞান দিছে তোরে, পড়ালেখা বাদে। পড়ালেখাটা আল্লাহ তোর কোনো জ্ঞান দেয়নি। তো পড়ালেখা করতে হবে। আল্লাহ যে ব্রেনটা দিছে অন্তত ইন্টারমিডিয়েট অ্যাডমিশন লেভেল পর্যন্ত, সেটা পড়ালেখাতে দে। তো মনে থাকবে এই যে 1 এর আগে কি হবে? এ হবে। 1 থাকলে এর আগে এ হবে। তুমি এই সেম জিনিস দেখবে যে আমাদের বিভিন্ন গ্রামার বইয়ে এরকম থাকে, যদি বাংলা কোনো একটা ওয়ার্ডের বাংলা উচ্চারণ ওয়া বা ওয়ে এর মতো হয়, কিসের মতো? ওয়া বা ওয়ে এর মতো হয়, তাহলে তার আগে এ হয়। ওয়া বা ওয়ে এর মতো হইলে কি হয়? তার আগে এ হয়। এখন তুমি যদি একটা শব্দ আছে এরকম ওয়েসিস, কি আছে? ওয়েসিস, বাংলা উচ্চারণ কি? ওয়েসিস। তাহলে এখানে কি হচ্ছে? ওয়ে এর মতো আছে, তাহলে এখানে এ হওয়ার কথা, কিন্তু এখানে হয় হচ্ছে এন ওয়েসিস। তো এখানে কি হবে? এখানে হবে হচ্ছে কি? এন। তো তুমি ওয়া ওয়ে এই সেই এত কিছু ভংসং মনে না রেখে তুমি সিম্পল জিনিস মনে রাখবে। যদি কখনো পরীক্ষাতে 1 দেখো, কি দেখো? 1 দেখো, তাহলে আর্টিকেল দিবে এ, এন দিবে না। 1 দেখলে আর্টিকেল দিবে এ, 1 দেখলে কি দিবে? আর্টিকেল দিবে এ। যেমন ওয়ান আইড ম্যান, তাহলে এখানে কি হচ্ছে? 1 আছে, তাহলে ও 1 আছে। তুমি যদি এই জিনিসটা না জানো তাহলে সাধারণত দেখবে ওই যে আবেগের বসে দেখবে ও হচ্ছে ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে এন হওয়ার কথা, এন দিয়ে দিবে, কিন্তু না, এখানে হবে হচ্ছে এ। আচ্ছা ধরো বাংলাদেশ আর আর্জেন্টিনার ম্যাচ হইলো, বাংলাদেশ আর কার? আর্জেন্টিনার ম্যাচ হইলো, তাহলে কে জিতবে বলো দেখি? তোমাদের প্রেডিকশন দেখি, কে জিতবে? বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনা, বলো বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনা কে ম্যাচ জিতবে বলো? প্রেডিকশন দাও দেখি। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিবাইয়া গেলা না। আচ্ছা আর্জেন্টিনা, তাই না? আর্জেন্টিনা জিতবে, হ্যাঁ?
আর্জেন্টিনা জিতবে? আরে তোমাদের হৃদয় ভাই কমেন্ট করছে আজ থেকে 2 বছর আগে, এখনো কমেন্টে রিপ্লাই দিয়ে লাভ আছে? তুমি ক্লাসে উপস্থিত থাকলেই হইলো, কথা কাজের মিল থাকলেই হইলো। এখন যেটা অ্যান্সার করছি সেটা বলো। পেইডের ক্লাসটা হবে রাত 10টায়, এটা পেইডের ক্লাস আছে 8:30টায়, বাংলা ওইটা হবে রাত 10টায়। আচ্ছা সবাই বলছে কে জিতবে? আর্জেন্টিনা জিতবে। তাহলে দেখো এইটা যদি আবার হয় ক্রিকেট, তাহলে কে জিতবে বলো? ফুটবল হইলে তো আর্জেন্টিনা জিতবে, ফুটবল হইলে আর্জেন্টিনা জিতবে। আর যদি ক্রিকেট হয় তাহলে, ক্রিকেট হইলে কি হবে? ক্রিকেট হইলে তখন হবে হচ্ছে বাংলাদেশ। তো ক্রিকেট হোক আর ফুটবল হোক, ম্যাচটা হবে অন সাইডেড ম্যাচ, মানে ফুটবল হইলে আর্জেন্টিনা জিতবে, বাংলাদেশের কোনো খাওয়া নাই। আবার যদি ক্রিকেট হয় তাহলে আবার আর্জেন্টিনার কোনো খাওয়া নাই, বাংলাদেশ জিতবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের অন সাইডেড ম্যাচ, এই যে ওয়ান সাইডেড ম্যাচ, এই যে ও, এটা হচ্ছে তুমি ভালো দেখে যদি এন বসে দাও তাহলে ভুল হবে। অন থাকলেই তুমি এ বসে দেবে, অন থাকলেই এ বসে দিবে। অন লেট গার্ল, ওই যে অনেকে আছে না, এক পা আছে এক পা নাই, প্রতিবন্ধী টাইপের, মানে ওই যে ইয়া হয়ে যায় আর কি, পা থাকে না, অ্যাক্সিডেন্টে হোক বা যে কোনো কারণে পা হারাই ফেলছে, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ান দেখতে পারবো, ওয়ান। তাহলে কি হচ্ছে এখানে হবে হচ্ছে এ, এন হবে না। তাহলে এক্সেপশনাল রুল নাম্বার 1 মনে থাকবে। এক্সেপশনাল রুল নাম্বার 1 কি? যদি কখনো ওয়ান দেখতে পারো তাহলে তার আগে এ বসাই দিব, ওয়ান দেখতে পারলে এ বসাই দিব, ওয়ান দেখতে পারলে এ বসাই দিবে। কথা ক্লিয়ার? মাথার মধ্যে ঢুকছে? ওয়ান দেখলে তার আগে এ বসাই দিবে, ওয়ান দেখলে তার আগে এ বসাই দিবে। রুটিন অনুযায়ী, এই যে মিশন টেস্ট এ প্লাসের রুটিন অনুযায়ী যখন যেটা ক্লাস আছে তখন সেটা হবে। আমি এটা বলছি বেসিক টু অ্যাডভান্সের কথা। বেসিক টু অ্যাডভান্সেও রাত 8টায় ক্লাস আছে বাংলা, ভুল করে ওটা দেওয়া হয়েছে টাইম, ওটা রাত 10টায় হবে বেসিক টু অ্যাডভান্স কোর্সেরটা। কিন্তু এই ব্যাচেরটা যখন যেটা আছে সেটাই হবে, 8:30টায় বাংলা আছে না, বাংলা হবে 8:30টায়। আচ্ছা এরপরে রুল নাম্বার 2, এক্সেপশনাল রুল নাম্বার 2, ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয়, ইউ এর মতো হয় তাহলে এ হবে, ইউ এর মতো হইলে এ। ভাওয়েল, কিন্তু এই ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হয় তাহলে সেখানে এ হবে। কি হবে? এ হবে। মনে রাখবে আর্টিকেল কখনো বানান দেখে হয় না, স্পেলিং দেখে হয় না, আর্টিকেল হয় প্রোনাউন্সিয়েশন থেকে, অর্থাৎ হচ্ছে তোমার উচ্চারণ থেকে। তো উচ্চারণটা যদি ইউ এর মতো হয়, ভাওয়েল দ্বারা শুধু শুরু, কিন্তু উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে, তাহলে সেখানে এ হবে, এন হবে না। যেমন মনে করো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউ, ইউ হচ্ছে ভাওয়েল, ইউ হচ্ছে ভাওয়েল, তো এখানে এন হওয়ার কথা, কিন্তু তারপরে হবে এ। কেন? কারণ উচ্চারণটা হচ্ছে ইউ এর মতো। ইউনিভার্সিটি, এই যে ইউ আসতেছে উচ্চারণ, এই জন্য হবে এ। এবার হচ্ছে ইউরোপিয়ান গার্ল, কি? ইউরোপিয়ান গার্ল, এই যে উচ্চারণটা হচ্ছে ইউ, ইউ উচ্চারণটা কি? ইউ, তাহলে এখানে কি হবে? এখানে হবে এ, ইউরোপিয়ান গার্ল। তো ইউ হইলে এ হবে। এরপর আছে ইউ, এটার উচ্চারণটাই হচ্ছে ইউ, ইউ, এখানে হবে এ। ইউ মানে হচ্ছে ভেড়ি, ইউ মানে কি? ভেড়ি, অর্থাৎ ভেড়ার বউ। ভেড়া, ভেড়া আছে না, ভেড়ার গোস্ত খাও, কে কে খাও, কে খায় না? অনেকে আছে আবার ভেড়ার গোস্ত খায় না, মহিষের গোস্ত খায় না, এগুলো খায় না, কেন খায় না আল্লাহ জানে, ভেড়া মহিষের গোস্ত খায় না অনেকে। তো হচ্ছে দেখো, এই যে ভেড়ার যে বউ মানে ভেড়ি, তো এই যে ইউ অর্থ হচ্ছে ভেড়ি, তো উচ্চারণটা হচ্ছে ইউ, ইউ হচ্ছে ভাওয়েল, তো হওয়ার কথা ছিল এন, কিন্তু উচ্চারণটা যদি ইউ এর মতো হচ্ছে, এই জন্য আমরা এখানে এ দিব। এখানে কি দিব? এ দিব। তাহলে রুল নাম্বার 1 দেখো, 1 থাকলে এ দিব। রুল নাম্বার 2, ভাওয়েল দ্বারা শুরু হওয়া সত্ত্বেও উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে আমরা এ দিব। তাহলে দেখো আমরা 2টা রুল শিখলাম, যেখানে এন হওয়ার কথা এ হবে, এন হওয়ার কথা এ হবে। এবার এক্সেপশনাল রুল নাম্বার 3, এক্সেপশনাল রুল নাম্বার 3 দেখো, অ্যাক্রোনিম বা শব্দ সংক্ষেপ, অ্যাক্রোনিম বা শব্দ সংক্ষেপ কোনগুলা? এই যে তোমরা এইচএসসি স্টুডেন্ট, তোমরা কি? তোমরা হচ্ছে এইচএসসি, এটার পূর্ণরূপ আছে না? এসএসসি, এটার পূর্ণরূপ আছে না? তো এই যে এসএসসি, এইচএসসি, জেএসসি, পিএসসি, বিসিএস, এমবিবিএস, এগুলো কি প্রত্যেকের পূর্ণরূপ আছে, এগুলো সংক্ষিপ্ত রূপ। এই সংক্ষিপ্ত রূপকে বলে ইংরেজিতে অ্যাক্রোনিম বা সংক্ষিপ্ত রূপ। তো এইখানে এই অ্যাক্রোনিম বা সংক্ষিপ্ত জিনিসগুলো শুরুর উচ্চারণ বা শুরুর অক্ষর এফ, এইচ, এল, এম, এন, আর, এস, এস, এক্স দ্বারা শুরু হইলে আমরা এখানে কি করব? এন দিব। কি দিব? এন দিব। এখন বলতে পারো ভাই এগুলো অনেক কঠিন হয়ে গেল না, ভাওয়েল কনসোনেন্ট আলাদা আলাদা মনে রাখলাম, কিন্তু এই শব্দগুলো মনে রাখা কঠিন হয়ে গেল না? এফ, এইচ, এল, এম, এন, আর, এস, এক্স,
এগুলো কি আলাদা করে মনে হয় কঠিন হয়ে গেল না? তা আমি আছি কি করতে। দেখো টাকা আপনি ট্রিট দিয়েন ভাই, কামড়াই না। ও টাকা, দেখো এখানে বাংলা যদি করি তাহলে কি হচ্ছে, এফ এইচ এল এম এন আর এস এক্স। তাহলে দেখো এখানে প্রত্যেকটা শুরুর উচ্চারণটা কি হচ্ছে, এ এ এ এ আ। বলো কি শুরু উচ্চারণ কি, এ এ এ এ আ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে শুরুর উচ্চারণ। তাহলে মনে রাখতে হবে যখন তোমার এই যে অ্যাক্রোনিম বা শব্দ সংকেত থাকবে আর শুরুর উচ্চারণ এ বা আ হবে, শুরুর উচ্চারণ এ বা আ হবে, তখন আমরা এন ব্যবহার করব। কি ব্যবহার করব, এন। তাহলে ধরো পরীক্ষাতে আসে এইচএসসি, এইচএসসি, তাহলে এখানে আমরা এ দিব নাকি এন দিব, বলো? এইচএসসি, 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 এ আছে, তাহলে এ থাকলে আমরা কি দিব, এন। এস এস সি, এস এস সি, তাহলে এ আছে, এ আছে, তাহলে আমরা কি দিব, এ। এমবিবিএস কি হবে, সরি এন হবে, এগুলোতে কি হবে, এগুলোতে হবে এন, তাহলে কি হবে, এন এ এসএসসি। এরপর বিসিএস, তাহলে আছে এরকম বিসিএস, তাহলে এখানে আবার কি হবে, দেখো বিসিএস, এখানে এ আ কিছুই আসে না, তখন হবে কি, এ। মনে থাকবে। তৌফিক ভাই বলছে, ভাই ভাই কি রাতের স্বরবর্ণ শিখাচ্ছেন? আমি যে রাতের স্বরবর্ণ শিখাচ্ছি, মানে এটা যে রাতেরই স্বরবর্ণ, এটা আপনি জানলেন কিভাবে? ওই রাতের স্বরবর্ণ এটার মধ্যে পার্থক্য আছে, আমি ভদ্র ভাষায় বলছি। তাহলে মনে রাখো এই যে অ্যাক্রোনিম বা শব্দ সংক্ষেপ, এই যে অ্যাক্রোনিম বা শব্দ সংক্ষেপ যেগুলোর উচ্চারণ এ বা আয়ের মতো হবে, তাহলে শুরুতে আমরা এন দিব। এ বা আয়ের মতো হইলে আমরা কি দিব, শুরুতে এন দিব। এ বা আ হইলে আমরা শুরুতে এন দিব। মনে থাকবে। তাহলে এই গেল এক্সেপশনাল রুল নাম্বার 3। এবার এক্সেপশনাল রুল নাম্বার 4, এইচ প্লাস ভাওয়েল, এইচ প্লাস ভাওয়েল এবং এইচের উচ্চারণটা উহ থাকবে। কি থাকবে, এইচের উচ্চারণটা হবে না বা উহ থাকবে, এটা কি বলে, উজ্জ্ব থাকবে, এইচের উচ্চারণটা হবে না, তখন আমরা কি দিব, এন দিব। তখন আমরা কি দিব বলো তো, এন দিব। যেমন হাওয়ার না আওয়ার, এটা এটা কি, এইচ প্লাস ভাওয়েল। দেখো এইচ প্লাস ভাওয়েল, এইচের পরে ভাওয়েল আছে এবং এইচের উচ্চারণটা হচ্ছে না, তাহলে আমরা কি দিব, অ্যান আওয়ার। এরপরে ধরো হনেস্ট, এটা হনেস্ট নাকি অনেস্ট, এই যে দেখো এইচ, এইচের পরে ভাওয়েল, তাহলে এইচের পরে ভাওয়েল এবং এইচের উচ্চারণ হচ্ছে না, এটা হচ্ছে অনেস্ট, তাহলে কি দিব, এন। আবার ধরো এই যে এটা, আচ্ছা বলো এটা হসপিটাল নাকি হসপিটাল, এইচ প্লাস ভাওয়েল এবং এইচের উচ্চারণটা হচ্ছে, তাহলে আবার এন দিয়ে দিও না। মনে রাখবে এইচ প্লাস ভাওয়েল আর এইচের উচ্চারণ যদি উজ্জ্ব থাকে বা না হয়, তাহলে আমরা এন দিব। এই হচ্ছে 4টা এক্সেপশনাল রুলস এ আর এন এর ব্যবহার। এই 4টা রুলস শিখা মানে তোমার এ আর এন এর ব্যবহার শেষ। রুল নাম্বার 1, ওয়ানের আগে এ দিব। রুল নাম্বার 2, ভাওয়েল দ্বারা শুরু, তারপরও যদি উচ্চারণটা ইউ এর মতো হয় তাহলে আগে এ দিব। রুল নাম্বার 3, শব্দ সংক্ষেপ বা অ্যাক্রোনিম যেগুলো, এগুলোর উচ্চারণ যদি এ বা আই এর মতো হয় তাহলে আমরা কি দিব, এন দিব। রুল নাম্বার 4, সেটা হচ্ছে এইচ প্লাস ভাওয়েল এবং এইচ এর উচ্চারণ যদি উজ্জ্ব থাকে তাহলে আমরা কি দিব, এন দিব। মনে হয়েছে 4টা রুলস ক্লিয়ার? বলো ক্লিয়ার। ক্লিয়ার হইলে একবার করে ওকে বলো সবাই। এখনো লাইভে 1400 স্টুডেন্ট আসো, এই 1400 স্টুডেন্টের থেকে আমি ওকে জানতে চাই, কারণ আহামরি কঠিন কোনো গ্রামাটিক্যাল রুলস না, টেন্স এই সেই হ্যান কিছুই না, আর্টিকেল সহজ ভাষায় উদাহরণ সহ তোমাকে বুঝাই দিছি, বুঝতে পারছো? হার্টে এইচের উচ্চারণ হচ্ছে না, ওটা কি হার্ট নাকি আর্ট? হার্টে তো এইচের উচ্চারণ হচ্ছে। তো
তোরা নষ্ট হয়ে গেছিস, তৌফিক ভাইয়ের সাথে সাথে তোরা নষ্ট হয়ে গেছিস। ভালো হয়ে যা, ভালো হইতে টাকা লাগে না, ভালো হয়ে যা। ওকে ওকে ওকে, আচ্ছা রিফাত বলছে ভাইয়া প্রথম পত্র দিয়ে ক্লাস দিয়েন। দেখো তুমি হয়তো বা দুনিয়াতে নতুন, হ্যাঁ, তো হচ্ছে যে আমাদের এখানে প্রথম পত্রে ক্লাস হবে না, মিশন টেস্ট A+ ব্যাচে। দ্বিতীয় পত্রে 60 থেকে 70% আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ 1 মাসের মধ্যে। এটা টেস্ট পরীক্ষা টার্গেট করে, যারা ফার্স্ট ইয়ার আছে তারাও ক্লাস করতে হবে, সমস্যা নাই। আমাদের এরপরে যে FRB 4.0 ব্যাচ আসতেছে, ওইটাতে প্রথম পত্র দ্বিতীয় পত্র A to Z শেষ করা হবে। ফ্রিতে প্রথম পত্র দ্বিতীয় পত্র সব পড়াই দিয়ে আমি পেইডে কী বলবো, ঘোড়া ঘাস কাটবো? আচ্ছা আনাস, ক্লাস রেকর্ডেড থাকবে। 3 নাম্বার রুলস আমি অনেকবার বুঝাইছি, তুমি না বুঝলে পরে আবার রেকর্ডেড দেখে নিবে ক্লাস, ঠিক আছে? কারণ আমি 3 নাম্বার বুঝাইতে গেলে আরেকজন বলবে 2 নাম্বার বুঝাইনি, 1 নাম্বার বুঝান, তো এতক্ষণ কি বুঝাইলাম আমি? এবার হচ্ছে দি এর ব্যবহার, দাদা দি, দিদির দা, যাই হোক এখানে হচ্ছে দা বা দি এর ব্যবহার, যাই বলো না কেন এটার ব্যবহার। তাহলে দি কোথায় হয়, দি কোথায় কোথায় হয় দেখো। দি হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল, এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, তো এই ক্ষেত্রে নির্দিষ্ট কিছু জায়গাতেই হবে। রুল নাম্বার 1, রুল নাম্বার 1, 100 কোটি % শিওর থাকে। কত পার্সেন্ট? 100 কোটি % শিওর থাকে, 100 কোটি %। 1 2 3, এই যে 1 2 3 দিলাম না, 100 কোটি % শিওর থাকো। পরীক্ষাতে তুমি এখনই দেখতে পারো, যদি আমার কথা বিশ্বাস না হয়, যদি আমার কথায় যদি ভরসা না পাও, তুমি এখনই বই খাতা কলম বের করো, তোমার যেই গাইডটা আছে, যে গ্রামার বইটা আছে, সেটা আর্টিকেলে যাও। আর্টিকেলে যাওয়ার পরে ওখানে প্র্যাকটিস দেওয়া আছে না, বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো বা যে কোনো বোর্ড প্রশ্ন, ওখানে প্র্যাকটিস অপশনে যাও। ওখানে প্যাসেজে যদি 10টা গ্যাপ থাকে, ওই 10টার মধ্যে যদি 6টার অ্যান্সার যদি দি হয়, ওই 6টার অ্যান্সার যদি দি হয়, তবে ওই 6টার মধ্যে 4টা অ্যান্সারই আছে এই 3টা রুলস থেকে। তার মানে এই 3টা রুলস যদি শিখো, আর্টিকেলের মধ্যে 5-এর মধ্যে 2 তোমার কমন। ক্লিয়ার? আর এ আর এন থেকে তো আগেগুলো পড়াই দিলাম। তার মানে এই 3টা রুলস যদি শিখো, আর আগে এ আর এনে 4টা এক্সেপশনাল মনে রাখতে পারো, টোটাল 60টা রুলস যদি মনে রাখতে পারো, তাহলে আর্টিকেলে 5-এর মধ্যে 4, 100 কমন পাবে ইনশাল্লাহ। রুলস ধরে ধরে, মানে চোখ বন্ধ করে না, রুলস ধরে ধরে তুমি অ্যান্সার করতে পারবে। দেখো রুল নাম্বার 1, এটা হচ্ছে দি প্লাস নাউন প্লাস অফ। তোমরা সারা জীবন 1 ঢিলে 2 পাখি মারছো, অনেকে পাখিও মারতে পারে না। এখানে 1 ঢিলে 3 পাখি মারা শিখাচ্ছি, 1 ঢিলে 3 পাখি মারতে পারবে। কিভাবে? ধরো নাউনের পরে অফ আছে, নাউনের পরে প্রিপোজিশন অফ আছে, সামনে আর্টিকেল হবে দি, সামনে আর্টিকেল দি আছে, পরে প্রিপোজিশন অফ আছে, তাহলে মাঝে হবে নাউন। দি এর পরে নাউন আছে, তাহলে প্রিপোজিশন হবে অফ। 1 ঢিলে 3 পাখি। তাহলে সূত্রটা মনে রাখবে, দি প্লাস নাউন প্লাস অফ। কি বললাম? দি প্লাস নাউন প্লাস অফ। এখন যারা বেসিক ইংলিশের ক্লাস করেনি, তারা এখন প্রশ্ন করলেও করতে পারে, ভাইয়া নাউন কাকে বলে? নাউন তো আপনি পড়াননি আমাদেরকে, ওটা তো আমি পারি না। তো নাউন আমরা আগেই পড়াইছি, এই জন্য জানি যে ক্লাসের মধ্যে আসে এরকম থাকে কিছু ইসিং মিসিং মার্কা ছেলে মেয়ে, আসে বলবে ভাইয়া নাউন তো আমি পারি না, নাউন কীভাবে পড়ে, কীভাবে নাউন কি, নাউন কি, কাকে বলে, কত প্রকার, সব A to Z 14 গোষ্ঠী পড়াই দিয়ে আসছি। তারপরও সাফিক্স প্রিফিক্স দিয়ে যদি খুব সহজে চিনতে চাও, তো এখানে নাউন চেনার কিছু জিনিস দেওয়া আছে। দেখো একটা ওয়ার্ডের শেষে যদি ANC, ENC, ER, CY, ডোম, লজি, শিপ, এরকম মানে এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এগুলো যদি থাকে তাহলে সেটা হচ্ছে নাউন। যেমন আমরা যদি বলি টেকনোলজি, টেকনোলজিয়া, আচ্ছা টেকনোলজি লাস্টে কি আছে? জি, লজি, এই যে, তাহলে এটা হচ্ছে নাউন। আমরা যদি বলি শিপ, ধরো আমরা বলতেছি রিলেশনশিপ, রিলেশনশিপ, এই যে লাস্টে শিপ আছে, তাহলে এটা হবে নাউন।
আমরা যদি বলি ইনফরমেশন, লাস্টে শোন আছে, তাহলে এটা নাউন। আমরা যদি বলি ফ্রিডম, সেটা হচ্ছে নাউন, লাস্টে ডোম আছে। আমরা যদি বলি ইমার্জেন্সি, লাস্টে সিওয়াই আছে, এটা হচ্ছে নাউন। আমরা যদি বলি ইম্পর্টেন্স, লাস্টে এএনসি ইএনসি আছে, এটা হচ্ছে নাউন। আমরা যদি বলি ম্যানেজমেন্ট, লাস্টে এমইএনটি আছে, এটা হচ্ছে নাউন। হ্যাঁ, তো যাই থাক, এই জিনিসগুলো যখন একটা ওয়ার্ডের শেষে থাকবে তখন সেটা হবে নাউন। আর এগুলোর পরে যদি অফ থাকে, নাউনের পরে যদি অফ থাকে, তাহলে সামনে আর্টিকেল হবে কি? দি। মনে থাকবে, নাউনের পরে যদি আর্টিকেল থাকে অফ, তার আগে হবে দি। এরকম আমরা ভয়েস নিয়ে বলতেছো, আমি একদিন এক বড় ভাইয়ের সাথে আসি, বড় ভাই, হ্যাঁ, তো বড় ভাইয়ের সাথে আসি, বড় ভাইয়ের ওয়াইফ ফোন দিছে ওনাকে, তখন বাজে প্রায় রাত 12টা, যে মানে ভাই খাওয়া দাওয়া করছে কি না, ভাইয়ের আমি কাজ করতেছি। তো ভাইকে ফোন দিছে, ফোন দিয়ে ভাবি মনে করো যে অডিও কলে কথা বলতেছে এমনিতেই, যে খাইছে কি না, কী করতেছে। তখন মনে করো ভাই এভাবে কথা বলছে, হ্যাঁ হ্যাঁ খাইছি আমি, তুমি কী করতেছো, এই কথা বলতেছে। আর আমি সাইড থেকে এসে বলতেছি, এই তোমাকে কে ফোন দিছে এত রাতে? ও কি জানে না যে তুমি এখন আমার সাথে আসো? কে ফোন দিছে তোমাকে? রাখো ফোন, রাখো। কে ফোন দিচ্ছে, ডিস্টার্ব দেয় আমাদেরকে, এভাবে বলছি। পরে সাথে সাথে ভাবি মনে করে কে কে তোমার পাশে কে, পরে সাথে সাথে কাটে দিয়ে সাথে সাথে ভিডিও কল দিছে। এখন মনে করো যে ভাই সাথে সাথে ভিডিও কল ধরছে, ধরে বলে আরে বনি, দেখো যে বনি দাঁড়ায় আছে। না ভাবি না, একজন ছিল, গেল মাত্রই গেল। পরে তো লাগাই দিছে মনে করে গিরিঙ্গি। পরে বুঝতে পারছে, পরে আমি বলে যে ভাই তুই ভাই যা খাইতে চাইবি তাই খাওয়াবো, তুই একটু ভাই ওভাবে কথা বলে একটা তোর ভাবিকে যে বিশ্বাস করা যায় এটা তুই ছিলি। পরে আমি বলছি, হ্যাঁ ভাবি আমি ছিলাম, আসলে কিছু মনে করেন না। বলছি, পরে বিশ্বাস করছে। আচ্ছা দেখো, তাহলে রুল নাম্বার 1 কি? যদি কোনো নাউন থাকে, নাউনের পরে যদি অফ থাকে, অবশ্যই অফ থাকতে হবে। নাউনের পরে যদি অফ থাকে তাহলে আর্টিকেল হবে দি। নাউনের পরে অফ থাকলে সামনে আর্টিকেল হবে দি। যেমন ইম্পর্টেন্স অফ, কি আছে? এএনসি, ইম্পর্টেন্স, এএনসি, তাহলে লাস্টে এএনসি থাকলে সেটা হচ্ছে নাউন। নাউনের পরে অফ আছে, তাহলে সামনে আর্টিকেল হবে কি? দি। নাউনের পরে অফ আছে, তাহলে সামনে আর্টিকেল হবে দি। এরপরে ড্যাশ পপুলারিটি অফ, টি ওয়াই আছে, পপুলারিটি অফ, তাহলে টি ওয়াই থাকলে নাউন। নাউনের পরে অফ আছে, তাহলে সামনে আর্টিকেল হবে দি। আই নো লিটল অ্যাবাউট এলিমেন্টস, লাস্টে মেন্টস আছে, মেন্টস থাকলে নাউন, তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু পরে অফ আছে সামনে দি লাগাইতে পারি। অ্যাট দ্য এজ অফ, এখানে এই জায়গাতে গ্যাপ হবে, টাইপিং মিস্টেক, এখানে হবে অ্যাট দ্য এজ অফ 15, এখানে দেওয়া হবে। বুঝতে পারছো? হ্যাঁ, আমার মাও তাই বলে, যে আমার মা, তারপর আমার আশেপাশে পাড়া প্রতিবেশী বলে, তুই এত সাদা কেন? ছেলে মানুষ কখন এত সাদা হয়? তুই মেয়ে হইতে হইতে ছেলে হয়ে গেছিস। লেটার, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ যখন দেওয়ার টাইম হবে তখন দিব। আচ্ছা, তাহলে বলো রুল নাম্বার 1 বুঝতে পারছো? সবাই একবার করে বুঝলে ওকে বলো কমেন্টে ভাইয়া, যে যদি নাউন থাকে, নাউন কাকে বলে চিনো? সব চিনো, পাশাপাশি নাউন চেনার উপায়ও দিলাম। তো নাউনের পরে যদি অফ থাকে, তাহলে সামনে আর্টিকেল হবে দি। এটা তুমি 100% শিওর যাবে। তুমি এমন একটা বোর্ড প্রশ্ন আমাকে দেখাইতে পারবে না যেই বোর্ড প্রশ্নে যে কোনো সালের 2000 যতদিন পর্যন্ত আর্টিকেল আবিষ্কার হয়েছে তারপর থেকে একটা তুমি কোনো এসএসসি বলো, এইচএসসি বলো, জিএসসি বলো, পিএসসি বলো, আর্টিকেল প্রশ্ন আসে, এরকম একটা বোর্ডের প্যাসেজ দেখাইতে পারবে না যেই প্যাসেজে এই রুলস থেকে প্রশ্ন আসেনি। মানে মাস্ট, এটা কমন পাবে তুমি, একটা বা একাধিক, 2-3টা পাবে, 4টাও পাইতে পারে, এই একটা নিয়ম থেকেই এতটা ইম্পর্টেন্ট। অতএব মনে রাখবে, নাউনের পরে অফ আছে সামনে আর্টিকেল হবে দি, নাউনের পরে অফ আছে সামনে আর্টিকেল হবে দি। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে 2 আর 3 নাম্বার একসাথে শিখো। এটা হচ্ছে ডিগ্রি। তোমরা যারা ডিগ্রি করে আসছো, এই ডিগ্রি সেই অনার্স ডিগ্রি, ওই ডিগ্রি না, এই ডিগ্রি হচ্ছে গ্রামারের ডিগ্রি। সো ডিগ্রি তোমরা যারা করে আসছো, সে ডিগ্রির ক্ষেত্রে কি হয়? কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে 3 প্রকার, তাই না? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এই যে কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি চিনো না? বিগ, বিগার, বিগেস্ট, টল, টলার, টলেস্ট, গুড, গুডার, গুডেস্ট, পড়ে আসছো না? তাহলে দেখো, এই যে যখন কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে ই আর বা তার আগে মোর থাকবে বা লেস থাকবে, তাহলে সেটা কম্পারেটিভ। যখন একবারে উচ্চারণ করা যায় এক সিলেবল যুক্ত, তখন ই আর। আর যখন মনে করো যে তোমার একের অধিক থাকবে তখন তার সামনে মোর হবে। কীরকম? মনে করো যে আমরা বলতেছি বিগ,
তাহলে এটার কম্পারেটিভ ফর্ম কি হবে বিগার। আর সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যুক্ত হয়, সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি মানে বিগ, বিগার, বিগেস্ট, বিগ, বিগার, বিগেস্ট। বা ধরো যে টল, টলের ক্ষেত্রে টল হচ্ছে পজিটিভ, এখানে কম্পারেটিভ কি টলার, এটা যদি একবার উচ্চারণ করা যায় টল, তাহলে এর সাথে কি হবে টলার। সুপারলেটিভ কি হবে টলেস্ট। আর একের অধিক সিলেবল মানে দুইবারে উচ্চারণ করতে হয় এরকম, তাহলে এরকম আছে পপুলার, কি আছে পপুলার, পপুলার দুইবার উচ্চারণ করতে হচ্ছে, তাহলে এখানে কি হবে কম্পারেটিভ হবে মোর পপুলার, আর সুপারলেটিভ হবে মোস্ট পপুলার। তাহলে এগুলোতে যখন দেখবো কম্পারেটিভ বা সুপারলেটিভ, এই যে স্টার জলসার একটা নাটক আছে না, স্টার জলসার একটা নাটকের একটা ক্লিপ খুব ভাইরাল হয়েছিল, যে এই যে তোমার মনে করো যে গুডের কম্পারেটিভ আর সুপারলেটিভ ফর্ম, আমরা গুড, গুড আর গুডেস্ট, খুব ভাইরাল হয়েছিল জিনিসটা। তো মানে এই যে স্টার জলসা যারা নাটক দেখে এরা তো এক লেভেলের আছে খ্যাত, এই নাটকগুলো যারা বানায় এরা আবার তার থেকে বড় লেভেলের খ্যাত। গুড, গুড, বেটার, বেস্ট এটা হয়, এটা এতটুকু জ্ঞান তার মধ্যে নাই। তো ও হচ্ছে গুড, গুড আর গুডেস্ট বলছিল, তো হচ্ছে ওরকম। তাহলে দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ মনে থাকবে। তো যখন কম্পারেটিভ ফর্ম থাকবে, কম্পারেটিভ ফর্ম থাকবে তখন তার আগে আমরা দা দিব, বা যখন সুপারলেটিভ ফর্ম থাকবে তার আগে আমরা দা দিব। কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম যাই থাকুক না কেন, কম্পারেটিভ বা সুপারলেটিভ যাই থাকুক না কেন তার আগে আমরা দা দিব। যেমন দা সুনার, দা ব্যাটার, দা সুনার, দা ব্যাটার। এখানে দেখো সুনার আর হচ্ছে ব্যাটার, তো এখানে দেখো ইআর আছে, ইআর তার মানে কি এটা তো কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্ম হইলে তার আগে আমরা আর্টিকেল দি ব্যবহার করব। দা মোর, দা মেরিয়ার, যত পাই তত চাই। দেখো মোর হচ্ছে কম্পারেটিভ ফর্ম, মেরিয়ার ইআর হচ্ছে কম্পারেটিভ ফর্ম, তাহলে আগে আমরা দি দিব। তাহলে সুপারলেটিভ ফর্ম যদি বলো যাকে ইজ এ কিউটেস্ট গার্ল, কিউটেস্ট, কিউট থেকে কিউটেস্ট, কিউটেস্ট, তাহলে ইএসটি আছে, এটা সুপারলেটিভ ফর্ম, তাহলে তার আগে আমরা কি দিব, তার আগে দি দিব। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে মোস্ট থাকলে সুপারলেটিভ ফর্ম, তার আগে আমরা দি দিব। তাহলে 2 আর 3 নম্বর রুলস কি, কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম হইলে, কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম হইলে তার আগে আমরা কি দিব, তার আগে হচ্ছে যেটা দিব এই যে তোমার দিয়ে দিব। নাটকের কথা বলতেছো, আম্মা দেখে হচ্ছে আম্মা আমার বোনেরা দেখে স্টার জলসা, যেমন বাড়িতে যখন ছিলাম আর কি গ্রামে, আর আমার আব্বা আসে খবর দেখবে। তো এখন আম্মা বলে যে এখন খবর দেখবো গুরুত্বপূর্ণ, আম্মা বলে যে নাটক দেখবো, এই এপিসোড দেখাই লাগবে। আব্বা বলে যে কি আর নাটক দেখবি, জীবনটাই তো একটা নাটক। আর আম্মা মনে করে আরও আগে যায়। তো এগুলো বাড়িতে থাকতে খুব মজাই লাগতো। আমরা নাটক দেখছি আগে, কিরণমালা, মা, তারপর হচ্ছে বোঝে না সে বোঝে না, এগুলো আগে দেখছি, কিন্তু তারপর থেকে দেখি না। তৌফিক ভাই যখন ক্লাসে থাকে তখন আমাদের মনে হয় না ওই যে তাহিরির ওই গানটা, এই জগতে আমি একা রে, ও তৌফিক ভাই। হ্যাঁ তৌফিক ভাই সাইড থেকে বলবে আসি রে ভাই আসি, ক্লিয়ার? চলো তাহলে আমরা এই মোটামুটি দিয়ের ব্যবহার সম্পর্কেও জানলাম, বাকিগুলো সম্পর্কে না জানলেও হবে। তোমরা ওমিশন অফ আর্টিকেল মানে কোথায় কোথায় আর্টিকেল হবে না, এটার জন্য একটা জিনিস শিখলে হবে। কোথায় কোথায় আর্টিকেল হবে না এটা একবার জানলেই হবে, মানে একটা নিয়ম জানলেই হবে। কোথায় কোথায় আর্টিকেল হয় না, তোমাদের পার্টস অফ স্পিচ আমি পড়াইছি না, মনে আছে না পার্টস অফ স্পিচ? সেই পার্টস অফ স্পিচের মধ্যে তোমাদের আমি কি পড়াইছি, পার্টস অফ স্পিচ সব কটা পড়াইছি। তো মনে রাখবে প্রোনাউন, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, অ্যাডভার্ব, মানে প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো আগে কোনো আর্টিকেল বসে না। যেমন মনে করো শি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি, মি হচ্ছে প্রোনাউন, এর আগে আর্টিকেল বসবে না। শি হচ্ছে প্রোনাউন, এর আগে আর্টিকেল বসবে না। আমিন উইল ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে ভার্ব, ভার্বের আগে আর্টিকেল বসবে না। বিফোর স্টার্টিং, বিফোর আর টু দুটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন আগে আর্টিকেল বসবে না। কনজাংশন, কনজাংশন আগে আর্টিকেল বসবে না। অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে আর্টিকেল বসবে না। এখানে আর্টিকেল বসবে, এখানে এ হবে। কেন? কারণ এটা ডিটারমিনার হিসাবে এ বসবে। তো এটা এক্সেপশন, এটা বাদ দাও। তুমি এগুলো মনে রাখো যে
তাহলে নাউন আর অ্যাডজেক্টিভের সামনে আর্টিকেল বসে, বাকি যেগুলো আছে প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোর সামনে আর্টিকেল বসে না না না, মনে থাকবে। তো একটা নিয়মে তোমার আর্টিকেল শেষ, একটা নিয়মেই যে ওমিশন অফ আর্টিকেল, মানে আর্টিকেল কোথায় কোথায় বসে না এই জিনিসটা শিখে হয়ে যাচ্ছে, যে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোর সামনে কোনো আর্টিকেল বসে না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তানভীর বানান থেকে তোমাকে শিখতে হবে। তুমি বলছো ভাই ইংরেজি শিখতে গেলে কোন জায়গা থেকে শুরু করব? তোমার শিখতে হবে স্পেলিং থেকে। কি থেকে? স্পেলিং থেকে। কারণ ফার্স্ট আর ফার্স্ট এই দুটার মধ্যে পার্থক্য আছে। মানে তুমি বলতে চাচ্ছো ভাই প্রথম কোন জায়গা থেকে শুরু করব, তো প্রথম বুঝাইতে গেলে এইটা হয়, আর এটা হচ্ছে দ্রুত বুঝাই। তো তোমার আগে শুরু করা উচিত বানান থেকে, যে কোন বানানটা কি হবে, বুঝতে পারছো? আমাদের যেখান থেকে শুরু করা দরকার ইংরেজি গ্রামার, সেখান থেকেই শুরু করছি, বেসিক ইংলিশ থেকে। পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন পড়াইছি কিনা? ওই কইছিলি তিয়ার দিন। তাহলে আর্টিকেল মোটামুটি আমাদের শেষ। তো আর্টিকেল বুঝে পড়ার জন্য আমাদের যে নিয়মগুলো দরকার, তাহলে আমরা কয়টা নিয়ম শিখলাম? আমরা টোটাল 8টা নিয়ম শিখলাম। এ এন এর এক্সেপশনাল 4টা, দি এর ব্যবহারে 3টা, আর ওমিশন আর্টিকেলে 1টা। তাহলে কয়টা হইলো? তাহলে টোটাল হচ্ছে 7টা। এই 7টা নিয়ম যদি ভালো করে মনে রাখতে পারো, 10টার মধ্যে 7-8টা ইজিলি এই মানে এই নিয়মগুলো দিয়ে অ্যান্সার করতে পারবে। আর বাকি 1-2টা তো পড়তে যা ভালো লাগে তাই দিয়ে দেবে, এমনিতে নাম্বার হয়ে যাবে। বোঝে না সে বোঝে না। আচ্ছা, তোমরা অলরেডি 1300 স্টুডেন্ট আসো, তোমাদের এই সপ্তাহের আজকে শেষ দিন, মানে এই সপ্তাহের শেষ ক্লাস আজকে। তো তোমাদেরকে আমি ভালো করে মনে করাই দেই, আগামীকাল অর্থাৎ 21, 11, 25 এই দিন রাত 7টার সময় আমাদের FRB 4.0 কোর্সের প্রি বুকিং শুরু করব তোমাদের এই গ্রুপে। প্রি বুকিং, এই প্রি বুকিং কেন নিচ্ছি? এই প্রি বুকিং নেওয়া হবে 21 তারিখ রাত 7টা থেকে 22 তারিখ, মানে পরের দিন রাত 12টা পর্যন্ত। কিন্তু এর আগে যদি 1000 প্রি বুকিং হয়ে যায় তাহলে বন্ধ, কারণ আমাদের টার্গেট 1000 বেশি আমরা ডিসকাউন্ট দিব না 1000 মানে দিব 500-এ, কিন্তু 1000 বলতে প্রি বুকিং করবো, এরপরে প্রি বুকিং বন্ধ। তো তোমরা যারা আমাদের FRB 4.0 ব্যাচে যুক্ত হইতে চাও, তোমরা রেডি থাকো। তোমাদের জন্য আমরা আগামীকালকে এসে FRB বিস্তারিত বলবো, আর এর পাশাপাশি তোমাদেরকে আমরা এখানে ডিসকাউন্ট সম্পর্কেও বলবো। ডিসকাউন্ট হচ্ছে 50 থেকে 60% তোমরা পাবে। তোমরা যারা কোর্স ফি সম্পর্কে জানতে চাও, আমাদের মিশন টেস্ট A+ যেই ব্যাচের যে গ্রুপটা, এই গ্রুপটায় যেই কাভার ফটো, সেই কাভার ফটো দেখলেই বুঝবে। যারা তোমাদেরকে দেখাই, এই যে ধরো তোমরা মিশন টেস্ট A+ যাচ্ছ, এই মিশন টেস্ট A+ কাভার ফটো দেখতেছো, যে উপরে কাভার ফটো দেওয়া আছে, এখানে ডিটেলস দেওয়া আছে যে তুমি আমাদের এখানে 16টা সাবজেক্টের ক্লাস হবে, 16টা সাবজেক্টের মধ্যে একটাতেও ভর্তি হতে পারবে, তোমার 7টা সাবজেক্টে ভর্তি হতে পারবে, সব ধরনের সিস্টেম আছে। তুমি চাইলে একটাতেও ভর্তি হতে পারবে, চাইলে সব সাবজেক্টে ভর্তি হতে পারবে। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যেটাতে ভর্তি হও তোমার ইচ্ছা, ওইভাবে তোমরা প্রি বুকিং করতে পারবে। প্রি বুকিং কেন করবে? কারণ হচ্ছে তুমি প্রি বুকিং করতে টাকা লাগবে না। আগে বলে দিই যে প্রি বুকিং করতে তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু যারা প্রি বুকিং করবে তারা আগামী এই যে 1000 জন যারা প্রি বুকিং করছে, এই 1000 জনের মধ্যে যেই প্রথম 500 জন স্টুডেন্ট ভর্তি হবে তারা ডিসকাউন্ট পাবে। ভর্তি কখন থেকে শুরু হবে? 24, 11, 25। এই 24, 11, 25 রাত 7টার সময় আমাদের ভর্তি শুরু হবে। এই 24, 11, 25-এ রাত 7টার সময় আমাদের ভর্তি শুরু হবে। তখন থেকে শুরু করে প্রথম যে 500 স্টুডেন্ট ভর্তি হবে তারা পাবে হচ্ছে ডিসকাউন্ট। আর এই 500 জনের মধ্যে আবার প্রথম 100 জন যারা বান্ডেল কোর্সে ভর্তি হবে, বান্ডেল কোর্সে তারা পাবে এই যে হুডি, এই যে আমি হুডি পরে আসি, এই হুডি, এরকম 100টা হুডি স্টুডেন্টদেরকে দিব আমরা, যারা প্রথম এই 100 জনের মধ্যে থাকে বান্ডেলে আর কি। প্রি বুকিংয়ে টাকা দেওয়া লাগবে না, প্রি বুকিং ফ্রি। কিন্তু প্রি বুকিং করলে তোমাকে 24 তারিখের পরে ভর্তি, মানে 24 তারিখে ভর্তি হতে হবে। এরপরে প্রথম 500 জনের মধ্যে থাকলে তুমি এই 50 থেকে 60% ডিসকাউন্টটা পাবে। আর প্রথম 100 জন বান্ডেল করছে, প্রথম 100 জনের মধ্যে থাকলে এই হুডি গিফট পাবে। এরপরে তোমাদের মেবি হৃদয় ভাইয়ার ক্লাস আছে, তাই না? আজকে এরপরে কার ক্লাস আছে তোমাদের এই রুটিনে? এরপরে হৃদয় ভাইয়া, তারপরে তৌফিক ভাইয়ার ক্লাস, তাই না?
এই যে তোমাদের মিশন টেস্ট এ প্লাসের পরের সপ্তাহে রুটিন রেডি হয়ে গেছে। এই যে মিশন টেস্টের পরের সপ্তাহে রুটিন, এটা আমি তোমাদের দিয়ে দিব আগামীকালকে ইনশাল্লাহ। রুটিন একদিন আগে রেডি করে ফেলছি। তো ঠিক আছে, তোমাদের মোটামুটি মনে করো যে লাইভে যা যা বলার ছিল সব কিছু তোমাদেরকে বলে দিছি। এখন বাকিটা তোমাদের সিদ্ধান্ত যে তোমরা আমাদের সাথে যুক্ত হবে কি না। আমাদের এই মিশন টেস্ট এ প্লাস ফ্রি ব্যাচটা হচ্ছে টেস্ট পরীক্ষাকে টার্গেট করে, এবং দ্বিতীয় পত্রের কিছু জিনিস তোমাদেরকে আমরা ক্লাসে বুঝাই দিচ্ছি, কিন্তু আমরা হচ্ছে যে তোমাদের ডিসকাউন্ট ছাড়া কথা লাগবে ক্যাপশনে ওই যে গ্রুপে কাগজ ফটোতে দেওয়া আছে, কিন্তু তোমাদের তো মূল লক্ষ্য ফাইনাল পরীক্ষায় ভালো কিছু করা। তো তোমাদের ফাইনাল পরীক্ষাকে টার্গেট করেই কিন্তু আমরা এফআরবি ব্যাচটা নামাচ্ছি, যেটা তোমাদের 26 ব্যাচের ফাইনাল পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে। আর এখানে যেহেতু তোমার শর্ট সিলেবাস না, ফুল সিলেবাস, মানে 26-27 ব্যাচ সেম সিলেবাস, 2 ব্যাচের স্টুডেন্ট এই কোর্সে ভর্তি হতে পারবে এফআরবি 4.0 কোর্সে। তো তোমরা যদি ডিসকাউন্ট পেতে চাও, ওই যে 50 থেকে 60% ডিসকাউন্ট, তাহলে প্রথম 500 জনের মধ্যে রাখতে হবে। অতএব আগামীকাল রাত 7টা লাইভে থাকবে, প্রি বুকিং পদ্ধতি বলে দেওয়ার সাথে সাথে প্রি বুকিং করে ফেলবে, তাহলে 1000 জনের মধ্যে থাকলে ডিসকাউন্ট পাবে। আর পরে যখন ভর্তি হইতে বলবো 24 তারিখে, তখন 24 তারিখ রাত 7টায় কোর্স লঞ্চ হওয়ার পরে যখন ভর্তি পদ্ধতি বলে দিব, তখন প্রথম 500 জনের মধ্যে থাকার জন্য 24 তারিখ রাতে বা 25 তারিখ সকালের মধ্যে ভর্তি হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, তোমাদের সাথে আবার আগামীকাল রাত 7টা লাইভে আবার দেখা হবে আমার সাথে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।